যে কাজগুলো আমি নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে। একটা সি ক্যাটাগরির জেলায় কি কি প্রয়োজন, একটা ইউনিভার্সিটি বাকি আছে। আমার বাবাকেও বলে দিয়েছি যে হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাই। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে, আমি এভাবে একসেপ্ট করে নিছি। হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। সে হাসি খুশি মাশরাফি আর নাই। না না, কিচ্ছু তার সেই কিচ্ছু। গাইস, মাশরাফি বিন মুর্তজা যে একটা সময় বাংলাদেশকে সারা বিশ্বের কাছে পরিচিত অর্জন করার জন্য সহযোগিতা করেছে, অর্থাৎ সে যখন বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক ছিল তখন কিন্তু বাংলাদেশ একটা খুব ভালো পর্যায়ে গিয়েছে এবং বাংলাদেশকে সবাই নতুন করে চিনেছে। সেই মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগ করার কারণে সে কিন্তু এখন অপমানিত হচ্ছে। জুলাই আগস্টে ছাত্রদের পক্ষ হয়ে কোনো কথা বলেনি, সেজন্য কিন্তু ছাত্র সমাজ এবং বিভিন্ন দল তার প্রতি ক্ষিপ্ত, যার ফলে মাশরাফি বিন মুর্তজা এখন বাংলাদেশে আসতেই পারতেছে না। কিন্তু তার এলাকার দিকে যদি আপনি তাকান তাহলে কিন্তু তার এলাকায় প্রচুর উন্নয়ন করেছে এই মাশরাফি বিন মুর্তজা। দেশে ফিরতে না পারার কষ্ট নিয়ে মাশরাফি বিন মুর্তজা কিছু কথা বলেছে, সেটাই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে কাজগুলো আমি নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে। একটা সি ক্যাটাগরির জেলায় কি কি প্রয়োজন, একটা ইউনিভার্সিটি বাকি আছে। আমার বাবাকেও বলে দিয়েছি যে হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাই। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে, আমি এভাবে একসেপ্ট করে নিছি। হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। সে হাসি খুশি মাশরাফি আর নাই। না না, কিচ্ছু তার সেই মাশরাফি আর নাই। সে খুব আঘাত পেয়েছে। খুব ভীষণ ভীষণ তারপরে সুখ পেয়েছে। আপনার সন্তানকে তো আপনি এইভাবে দেখতে চাননি কখনো। এই পরিণতি, মানে মানুষের জন্য কাজ করে যদি এই পরিণতি হয়, একজন মানুষ কখন বাধ্য হন এরকম কথা বলতে যে আমার মৃত্যু হলে আমার মরদেহটা যেন নড়াইলে না যায়। এবং মাশরাফির বাবা এই তথ্য কালবেলাতে বললেন যে মাশরাফি তাকে বলেছে, বাবা আমি যদি মারা যাই আমার লাশটা নড়াইলে নিও না। একজন মানুষ কতটা দুঃখ পেলে কতটা কষ্ট পেলে এই কথাটা বলতে পারেন। যে কাজগুলো আমি নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে। একটা সি ক্যাটাগরির জেলায় কি কি প্রয়োজন, একটা ইউনিভার্সিটি বাকি আছে। আমার বাবাকেও বলে দিয়েছি যে এটা কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাই। কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙেনি। হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে, ওটা আমি একসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কাছে আমি এভাবে একসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। তো আমার মনে যদি বিন্দুমাত্র কষ্ট এখন আর নাই। আমি মানে কষ্ট নাই কথাটা ভুল, মানে কারোর প্রতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নাই। তো আমিও আশা করব নড়াইলবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে, তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে। এটাই আমি আশা করি বেশি। নড়াইলের কৌশিক, যাকে আমরা আমাদের পুরো জাতি সারা পৃথিবী মাশরাফি বিন মুর্তজা বলে চেনেন। মাশরাফি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক, এই কথা বিতর্কের মধ্যে আনার লোক একটিও খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের ক্রিকেটে অনন্য উজ্জ্বল নক্ষত্র তিনি। আমরা বিপিএল এ সর্বশেষ যে মৌসুম তাকে খেলতে দেখেছিলাম, সেই মৌসুমে দেখেছিলাম শুধুমাত্র অধিনায়ক কোটাতে সিলেট তাকে মাঠে খেলিয়েছে। এতটাই প্রয়োজন একজন অধিনায়ক মাশরাফিকে। সেই মাশরাফি কেমন আছেন এই প্রশ্ন 2 বছর পরে, শেখ হাসিনা সরকার পতনের পরে মাশরাফির বাড়ি পর্যন্ত পুরানো হয়েছিল। অথচ মাশরাফি তার নড়াইলের তার নিজের এলাকার জন্য শুধু জীবনটাই দিতে বাকি রেখেছেন, বাকি সবকিছু উজাড় করে দিয়েছেন। মাশরাফির প্রচন্ড ক্ষোভ আছে, কিন্তু সেই ক্ষোভগুলো তিনি প্রকাশ করতে চাননি। নড়াইলবাসী এতটা বিশ্বাসঘাতকতা করবে, নড়াইলবাসী তার বাড়ি পুড়িয়ে দেবে, এই বিস্ময় তার মনে সবসময়ই ছিল। কালবেলা গতকালকে তাকে মানে তার বাড়ি কেমন আছে, তার পরিবার কেমন আছে সেটা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে প্রতিবেদন তারা প্রকাশ করেছে, ভিডিও প্রতিবেদনের পাশাপাশি পত্রিকাতে যে অনলাইনে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদন অনলাইন থেকে তারা আবার ফেলেও দিয়েছে। কেন ফেলে দিল সেটা সেই রহস্যের দিকে আমি না গেলেও আপনারা ঠিকই বুঝতে পারবেন। চলুন একটু জেনে দেখি মাশরাফির বাবার কথায় কি উঠে আসলো এবং একজন মানুষ কখন বাধ্য হন এরকম কথা বলতে যে আমার মৃত্যু হলে আমার মরদেহটা যেন নড়াইলে না যায়। যে নড়াইলে গেলে তার ছোটবেলার বন্ধু মুচির কাজ করে, মুচির দোকান আছে, সেই মুচির দোকানে গিয়ে মুচি বন্ধুর পাশে বসে আড্ডা মারেন, হাসি ঠাট্টা করেন, একসাথে খাওয়া দাওয়া করেন। যে নড়াইলে গেলে পরিচিত বৃদ্ধ অনেকেই তাকে নাতি বলে জড়িয়ে ধরে, বাহানা করে আমার বাড়িতে তোমাকে এখনই যেতে হবে, চশমাটা পাল্টে দেওয়ার কথা বলেন, তোমারে আমি একটা নতুন চশমা কিনে দেব। যে নড়াইলে বিশ্বমানের একটা জিমনেশিয়াম তিনি তৈরি করে দিয়েছেন, নড়াইল এক্সপ্রেস এই ফাউন্ডেশনের অধীনে একেবারে নিজের উদ্যোগে নিজের খরচে। মাশরাফি নিজের মুখেই বলেছেন যে নড়াইলের জন্য আমি 5 বছর সময় পেয়েছি, 5 বছরের সব কিছু করেছি, শুধুমাত্র আমার আসনে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা ছাড়া সবকিছুই করা হয়ে গেছে, কোনো কিছুই বাদ নেই। তিনি অনেকদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি বিশ্বাস করতে চাই না যে নড়াইলবাসী আমার বাড়ি পুড়িয়েছে। এটা আমার পরিবারের, আমার বাবার অনেক সাধনার বাড়ি। সেই বাড়ি যখন পুড়িয়ে দিয়েছে তখন আমার কারো বিরুদ্ধে ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, কোনো কিছু নেই, আমার কারো বিরুদ্ধে অভিযোগ নেই। হ্যাঁ, কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের পরিপ্রেক্ষিতে কারো উপরে আমার কোনো অভিযোগ নেই। এবং বলছেন যে আমি কার বিরুদ্ধে অভিযোগ করব? আমি আমার নড়াইলবাসীর বিরুদ্ধে অভিযোগ করব? যে নড়াইলবাসীকে ভালোবেসে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি, সেটা আমি পারবো না। আমি আমার নড়াইলবাসীর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারবো না। আজকে যে সরকার আছে, আগামীকালকে যে সরকার আসবে, পরশু যে সরকার আসবে, কোনো সরকারের কাছেই আমি এর বিচার চাইবো না। আমি এই ব্যাপারটা ভুলে গেছি এবং ভাবতে চাই হয়ে গেছে, যা হয়েছে সেটা তো আর ফেরত আসবে না। সব থেকে মজার ব্যাপার হচ্ছে কালবেলার অনুসন্ধানে এই প্রতিবেদনে আমরা দেখেছি ডুপ্লেক্স এই বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সেখানে মৌমাছি বাসা বেঁধেছে, মৌমাছি তো ঠিক না, ডাঁশমাছি বড় বড় বাসা বেঁধেছে। একটা পরিত্যক্ত পুরো বাড়িতে রূপান্তরিত হয়েছে সেটি। সেখানে মাশরাফির পরিবার, বাবা মা কেউ থাকেন না, তারা সেখান থেকে অনেক দূরে মাশরাফির দাদার বাড়িতে থাকেন। সেখানেই কালবেলা মাশরাফির বাবার সঙ্গে কথা বলেছেন এবং তাদের যে করুণ অবস্থা, 2 বছর হলো কিভাবে দিন যাপন করছেন, মাশরাফি কোথায় কখন থাকে ঠিক নাই, কথা বলেন না ঠিক মতো, কথা বলার শক্তি পান না, নড়াইলে আসেন না, এই ব্যাপারগুলো বলেছেন, বলার চেষ্টা করেছেন, তার সমস্ত কষ্টগুলো উগরে দিয়েছেন এবং বলেছেন যে মাশরাফি এই নড়াইলবাসীর জন্য কি না করেছে। একটি টাকার, আমার পরিবারের কোনো সদস্য একটি টাকার কোনো ধান্দাবাজি, কোনো সুবিধা নেয়ার পরিবর্তে বরং আরও মাশরাফি নিজের রক্ত ঘামানো যে টাকা, সেই টাকা খরচ করে মানুষের জন্য কাজ করেছে। সেই নড়াইলবাসী যখন মাশরাফির বাড়ি পুড়িয়ে দেয় তখন আসলে কিছুই বলার থাকে না। এবং মাশরাফির বাবা প্রথমবারের মতো এই তথ্য কালবেলাতে বললেন যে মাশরাফি তাকে বলেছে, বাবা আমি যদি মারা যাই আমার লাশটা নড়াইলে নিও না। একজন মানুষ কতটা দুঃখ পেলে, কতটা কষ্ট পেলে এই কথাটা বলতে পারে। মাশরাফির বিরুদ্ধে অনেক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে প্রফেসর ইউনূসের আমলে, তার বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে। কিন্তু একটা জিনিস স্বস্তির ছিল যে দেশে থাকা সত্ত্বেও মাশরাফিকে প্রফেসর ইউনূস তার সরকার গ্রেপ্তার করেনি। কারণ পৃথিবীর কেউই বিশ্বাস করবে না যে মাশরাফি এই ধরনের যে 24-এর আন্দোলন এবং আন্দোলন প্রতিহত করার জন্য সরকারের যে সকল কার্যক্রম, সেই কার্যক্রমে মাশরাফি বিন্দুমাত্র তার কোনো অংশগ্রহণ রেখেছিল। সেটা পরবর্তীতে তিনি বিভিন্ন লেখায়, বিভিন্ন বক্তব্যে প্রকাশও করেছেন। এবং রাজনীতি করাটা তার হয়তো ভুল সিদ্ধান্ত ছিল, রাজনীতিতে আসাই ভুল ছিল কিনা, এই ধরনের একটা খেদোক্তিও তার মধ্য থেকে বেরিয়েছিল। অনেক কথা বলেছেন, নড়াইলবাসীর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই, কোনো সরকার কখনো আসলেও এই ব্যাপারে কোনো ধরনের কোনো অভিযোগ তার কাছে করবেন না, এরকম বক্তব্য তিনি দিয়েছিলেন। কিন্তু তার বাবা যেটা বললেন কালবেলাকে, যে তার মৃত্যুর পরে মাশরাফি চান না যে তার কবরটা নড়াইলে হোক, তার মরদেহটা নড়াইলে যাক। এই বক্তব্যেই বোঝা যায় যে কতটা কষ্ট দিয়েছে নড়াইলবাসী। অথচ
আওয়ামী লীগের বহু বিতর্কিত এমপি মন্ত্রীদের কথা তো আমরা শুনেছি, অনেক বিতর্কিত কাজ করেছে, অনেকে টাকার পাহাড় বানিয়েছে, অনেকে বিদেশে সাম্রাজ্য কিনেছে, অনেকে দেশের মধ্যে বহু কিছু করেছে, অনেকে ইয়াবা ব্যবসা করেছে, অনেক কিছুই তো আমরা শুনেছি। কিন্তু মাশরাফির দায়িত্ব পালনের ওই 5.5 বছর, সেই 5.5 বছরে মাশরাফি ব্যাপারে পজিটিভ কথা ছাড়া একটি নেগেটিভ কথা আমরা কখনো শুনিনি। আওয়ামী লীগের যে মুষ্টিমেয়, আপনি যদি আওয়ামী লীগের 5 জনের তালিকা করতে চান যে এরা ফ্রেশ, এদের কোনো কলঙ্ক নেই, তাহলে অবশ্যই আপনাকে সেই তালিকায় মাশরাফির নাম আনতে হবে। সাকিব আল হাসানকে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, সাকিব আল হাসানকে ভালোবাসে না মাগুরার কিছু মানুষ, সেই ব্যাপার হতে পারে, সেটা বিশ্বাসযোগ্য হতে পারে, সাকিবের অনেক সমালোচনার দিক আছে, কিন্তু মাশরাফি, ব্যক্তি মাশরাফি, এমপি মাশরাফি এবং পরবর্তীতে হুইপ মাশরাফি, কোনো মাশরাফিকে শুধুমাত্র আওয়ামী লীগ করাটা তার অপরাধ এটা যদি না ধরেন আপনি, তাহলে কোনোভাবেই তাকে অপরাধী হিসেবে ভাবনার কোনো জায়গা থাকতে পারে না। কিন্তু মজার ব্যাপার আমরা দেখলাম যে আপনারা কালবেলার এই শিরোনামটা দেখে নিতে পারেন, যে নিউজটা কালবেলা ফেলে দিয়েছে। আমরা গত রাত 3টার দিকে আবার এটা যাচাই করেছি, তখন আমরা কালবেলাতে এই নিউজ আর খুঁজে পাইনি। তাদের এই নিউজটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ। কালবেলার এই নিউজ, এই শিরোনামে মাশরাফির বিষাদগ্রস্ত একটা ছবি দিয়ে এই শিরোনামে করা নিউজটা তারা ফেলে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কালবেলা গভীর রাতে এই নিউজটা ফেলে দিল কেন? কি এমন ঘটলো যে কালবেলাকে এই নিউজ ফেলে দিতে হলো? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন। এখন তো প্রফেসর ইউনূস সরকার নেই, তাহলে কেন এই ঘটনা ঘটলো? আপনার জানা থাকলে, কিংবা মাশরাফির ওই বক্তব্য যে মারা গেলে আমার লাশটাও যেন নড়াইলে না যায়, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই অমানবিক বাংলাদেশটা আমরা কি চেয়েছিলাম? মাশরাফির বাবা এটাও বলেছেন যে ভালো মানুষের রাজনীতি নেই, রাজনীতিকে অনেকে ভালোবাসে, রাজনীতির নেতাদের অনেকে ভালোবাসে, কিন্তু ভালো মানুষের জন্য রাজনীতি না, রাজনীতিটা আর ভালো মানুষের জন্য নেই, ওখানে ভালো মানুষ গিয়ে আসলে কোনো মূল্য পাবে না। এটাই কি বাংলাদেশের রাজনীতির পরিণতি হবে? মাশরাফি এখন কোথায় আছেন, কেমন আছে তার পরিবার, সেটি জানবো এই আয়োজনে। কোথায় আছেন মাশরাফি বিন মুর্তজা, কেমন আছেন? 18 কোটির প্রাণের ক্যাপ্টেন আর তার শেকড়ের খোঁজে টিম কালবালে স্পোর্টস রওনা দেয় নড়াইলে। দর্শক, বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক এক বাক্যে সবাই স্বীকার করবেন, তিনি মাশরাফি বিন মুর্তজা। 5 আগস্টের পর 2 বছর হতে চললো মাশরাফি লোক চক্ষুর অন্তরালে। কেমন আছে তার পরিবার, কেমন আছেন মাশরাফি, কিভাবে কাটছে দিন, সবকিছু আজকে জানাবো। কেমন আছে মাশরাফি আর মুরসালিন? ভালো নেই, বুঝলেন, এইভাবে মানে জেলখানার ভিতরে এক ধরনের জেলখানায় অন্তরীণ থাকা, এটা একটা 2টা দিন না 2টা বছর হতে গেল। এইভাবে সে ঘরের থেকে বেরোলে বলে যে আমার নিয়ে যাক, আমার কোনো আপত্তি নেই, তবে আমি এমন কিছু করি নাই যেটা মানুষের খারাপের দিকে যায়। হ্যাঁ, মাশরাফির জীবন নেই, এখন আর কোনো জীবন নেই, মানুষ খায় দেয় ঘুমায়, এই ছাড়া কোনো জীবন নেই। কথা হয় খুব কম, কথা হয় কম, কথা বলে না, তো বলে বলে হাসি খুশি মাশরাফি আর নাই, না কিচ্ছু নেই তার, সেই মাশরাফি আর নাই। সে খুব আঘাত পেয়েছে, খুব ভীষণ তারপরে সুখ পেয়েছে, অনেক কষ্টে পড়ে নিশ্চয় এই কথাটা বলছে। আসলে এই যে এখন তো আসলে আয় ইনকামেরও তো একটা স্থবিরতা চলছে। শুনেন না, এটা খুব খুব করুণ অবস্থার ভিতরে চলতেছে, একেবারে পথের ফকির বলতে গেলে। আমাদের তো নগদ টাকা পয়সা ওরকম নাই, ছিল না, নাই, ওই টুকটাক করে চলে। আমরা কোনো ধানাই বানাই ছক্কা পান্দা ধান্দাবাজি করে খাওয়া, নাইরে মেরে খাওয়া, এগুলো পছন্দ করলে কোনো করিও না, তো বলতে পারবো না কোনো কিছুর সাথে আমরা জড়িত। আমি তো নাই, তার ছেলে তো একেবারেই না, এবং আমার পরিবারে যে যেখানে আছে সে কেউ না যে কোনো ইসের সঙ্গে জড়িত, কোনো ব্যবসা করে না, কোনো ধান্দাবাজি করে না, কোনো কিছু করে না। আমাদের এই যে জমি জমা আছে, এই খামার আছে, এইগুলো করে খাই সারা জীবনে, আজকের থেকে না, এরই পরই চলে। আর ওই বাকি টাকা বাড়ি ভাড়া পাইতাম, আর ছেলে দেয়, যা লাগতো ছেলে দিই। ভাগ টানা হয়েছে কি, মানে এই সময় হ্যাঁ, হয়েছে। আপনার সন্তানকে তো আপনি এইভাবে দেখতে চাননি কখনো, এই পরিণতি, মানে মানুষের জন্য কাজ করে যদি এই পরিণতি হয়, এই জন্য ওকে মূল্য দেয়, দলকে মূল্য দেয়, কিন্তু ভালো মানুষের কোনো মূল্য দেয় না। মানে আপনি মাশরাফি রাজনীতিতে আসাটাকে কিভাবে সমর্থন করেন? আপনারা তো জানেন মাশরাফি কি জন্য আসছে, কি করছে না করছে, কিসের স্বার্থ, কি স্বার্থটা কি? আমরা 4 আনা পয়সার বেনিফিট নিচ্ছি নাকি? আমরা তো 10টা পয়সার বেনিফিটও নেইনি। আমাদের কেউ না, আমাদের পারিবারিক ভাবেও তো না, সে তো নাই। আমরা বেনিফিট কি জিনিস সেটা তো বুঝি না, আমরা দিসি ছাড়া তো নেই। মাশরাফির ঘাম ঝরানো টাকা সে ব্যয় করছে, ঘাম ঝরানো টাকা। আপনি দেখেন নিজের ফান্ড থেকে, আপনি দেখেন নড়াইল এক্সপ্রেস, আমাদের বাড়ি তো পুরাইবেই, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যে জিমটা করে দিছিল,
এত সুন্দর একটা জিম সাধারণের জন্য, সেটাও তছনছ করছে। এত টাকা খরচ করে এত কিছু করে সেই জিমটাও রাখে না। হ্যাঁ হ্যাঁ, কত করে সেই জিমটা নড়াইলের মানুষের উপকারের জন্য। এটা যে মাশরাফির কোনো কীর্তি রাখা যাবে। বাংলাদেশের সকল রাজনীতিবিদদের প্রতি আমার আকুল আবেদন, কেউ যেন কারোর বাড়ি এরকম ভাবে না, কারণ এই বাড়ি প্রত্যেকের জীবনে এক একটা ইতিহাস। এই বাড়ি ছেলেমেয়েরা মানুষ অনেকজন আসে, আত্মীয় স্বজন আসে, বিভিন্ন ভাবে এখানে একটা ইতিহাস তৈরি হয়। সে যে দলই হোক না কেন, কারোরই উচিত না কারোর বাড়ি পরে যাই বলে। দেখো, মাশরাফি সম্পর্কে তোমার কিছু ধারণা আছে বা তোমার কিছু শুনতে চাইবে, কি বলবা? বেটা মাশরাফি তো তুমি নিয়ে করা চলে না। মাশরাফির বাবা সাক্ষাৎকারটা দিছে, মাশরাফির বাবা সাক্ষাৎকারটা দিছে, এটা অনেক দুঃখের সঙ্গে বলছে কথাটা, অনেক কষ্টের ভিতর দিয়ে কথাটা বলছে যে এই দেশের জন্য বা এই এলাকার জন্য বা আমার যেমন আমার বাড়ির এই এলাকায় আমি যে দুই চারটে কথা বলি সারা বিশ্বের মানুষের দেয়, এটা কি সুনাম না এলাকার জন্য? তদ্দূর মাশরাফি একটা যে খেলা অঙ্গনে যে একটা সুনাম অর্জন করছে, এটা নড়াইলবাসীর জন্য বিরাট পাওনা। তাকে কি যে সম্মান আর কি যে দেওয়া লাগে এটা হয়তো এলাকার মানুষ বুঝতেছে না, মূল্যায়ন করতেছে না। তো ওই দুঃখী মাশরাফি বলছে যে মাশরাফির ভাবে বলছে যে এই এলাকায় মূল্য, এই এলাকায় থাকবো না, এখান থেকে আমরা চলে যাবো। কত বড় দুঃখ নিয়ে সে কথাটা বলতে পারে, এটা বুঝতে হইব তো। আচ্ছা, মানে মাশরাফি বেদনায় বলছে আসলে ওনার বাবা যে আমি মারা গেলে যেন আমার লাশটা যেন নড়াইলে না যায়। না যায়, কত বড় তো কষ্ট নিয়ে কথাটা বলছে। এই কথাটা তো চলায় না মানুষ, এখনকার মানুষ ওটা বোঝে না তো। আচ্ছা, এখনকার মানুষ রঙের মধ্যে সবকিছু উড়াই দেয়, তলায় হাতে না। যে কথাটা কেন বললো, কি কারণে বললো, এগুলো হাতায় না। ধন্যবাদ। আমি মারা গেলে আমার লাশখানা নড়াইলে এনো না। একটা মানুষ কতটা কষ্ট পেলে মনের গভীর থেকে এই কথাটা বলে, সত্যি বলতে আমি এই কথাটা শোনার পর আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে গেছে। শরীরের ক্ষত, পায়ের ব্যান্ডেজ, যার ইচ্ছা শক্তির কাছে হার মেনে গেছে, সবুজ গালিচা সে অদম্য শক্তির নাম মাশরাফি বিন মুর্তজা। যদি প্রশ্ন আসে যে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন কে, বাংলাদেশের 18 কোটি মানুষ চোখ বন্ধ করে একটি নাম বলবে, সেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। নড়াইলের এই মানুষটি নড়াইলবাসীর জন্য কি না করেছে, নিজের টাকায়, সরকারের টাকায় কোন জিনিসটা করেছে। আমার মনে হয় নড়াইলের মানুষ তার কোনো খারাপ দিক, তার কোনো অন্যায়, তার কোনো ভুল ত্রুটি বের করতে পারবে না। আজ পর্যন্ত আমি দেখি নাই সে রাজনীতি যুক্ত হওয়ার পরে সেই রাজনৈতিক কোনো দলকে, কোনো ব্যক্তিকে খোঁচা মেরে কথা বলেছে বা কোনো দলকে ইঙ্গিত করে কথা বলেছে। বাট তারপরেও 5ই আগস্টের পরবর্তী সময় তার ডুপ্লেক্স বাড়িটি আগুন ধরিয়ে দেওয়া হয়। তার শুধু একটাই অপরাধ, সে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছে, সে আওয়ামী লীগে যোগ দিয়েছে। একটা মানুষের রাজনৈতিক অধিকার আছে, আমার আছে, আপনার আছে, সবার আছে। সে ক্রিকেটার বলে কি তার অধিকার নেই? অবশ্যই আছে। সে আওয়ামী লীগে যোগ দিয়েছে, সেটা যদি তার অন্যায় হয়, সে অন্যায় শাস্তি সে পেয়েছে। তবে পরবর্তী প্রজন্মের জন্য একটা প্রশ্ন থেকে গেল যে যদি কখনো দিন ঘুরে যায়, কখনো আওয়ামী লীগের সময় আসে, তখন আওয়ামী লীগ না করাটাও কারো যেন অন্যায় না হয়। একটা সময় আসবে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে, যদি আসে আর কি, তখন আওয়ামী লীগ না করাটা মানুষের অন্যায় হয়ে যাবে। আসলে এই ঘটনাটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ভালো মানুষের জন্য দেশের রাজনীতি না, দেশের রাজনীতি ভালো মানুষের জন্য না। আমি আওয়ামী লীগকেও পছন্দ করি না, আওয়ামী লীগের রাজনীতিও পছন্দ করি না। তবে আওয়ামী লীগের একজন এমপিকে আমার খুব ভালো লাগে, তার রাজনীতি আমার কাছে ভালো লাগছে। সে আর কেউ না, মাশরাফি বিন মুর্তজা। কিন্তু দুঃখের বিষয় হলো এই মানুষটা আপনার গরিব দুঃখী সবাইকে বুকে টানিয়ে নিছে, সবাইরে ভালোবাসছে। কারণ আমরা সোশ্যাল মিডিয়া অনেক দেখছি। কিন্তু 5 তারিখের পর তার ঘর বাড়ি সবকিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং কি এলাকাও ছাড়তে বাধ্য হয়েছে, শুধু আমাদের দেশের নোংরা রাজনীতির কারণে। তবে তার একটা কথা খুব কষ্ট লাগলো, যে সে বলছে আমি যদি মরে যাই আমার লাশটা নড়াইলে নিবেন না। এই কথাটার কত ওজন, আর কথাটার ভিতরে কত কষ্টদায়ক একটি ব্যাখ্যা আছে জানেন? কারণ সে নড়াইলের জন্য এত কিছু করেও সেখান থেকে আপনার পলাতে বাধ্য হয়েছে, সেখান থেকে আপনি চলে যেতে বাধ্য হয়েছে। এই জন্য সে ঘৃণে এবং মনের কষ্টে সে বলছে আমি মরলে আমাকে নড়াইলে নিয়ে না। আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না। কোথায় নিও না? নড়াইল জেলায়। নড়াইল জেলাটা এটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজার এলাকা। সেই মাশরাফি বিন মুর্তজাই আজকে তার বাবাকে জানিয়ে দিয়েছেন, আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না। আসলে
আমাদের দেশে সেলিব্রিটিদের রাজনীতিটা মানুষ পছন্দ করে না, পছন্দ করে, কিন্তু আপনাকে নির্দলীয় হতে হবে। কোনো দলের হয়ে আপনি রাজনীতি একচুলও করতে পারবেন না। এতে করে আপনার ভক্ত, ফ্যান, ফলোয়ার ডিভাইডেড হয়ে যায়। কিন্তু অনেক মানুষ আবার তার এলাকার স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে একটা সুযোগ পেলে ভালো কিছু করার জন্য কোনো দলে যোগ দেয়। এখন সবাই তো আর বিজয় না, থালাপতি বিজয় না, কেউ কেউ থালাবাটি বিজয় হয়। কারণ ভারতের রাজনীতির সাথে আমাদের দেশের মানুষগুলো কম্পেয়ার করে, ভারতের সিনেমার সাথে আমাদের দেশের মানুষগুলো কম্পেয়ার করে, কিন্তু তাদের মতো হতে পারে না। তারা যে পরিশ্রমী, তারা যে মেধাবী, বা তারা তাদের মেধা যে কতটা আপডেটেড, এইটা হতে পারে না, কিন্তু তাদের সাথে কম্পেয়ার করে হয়। আবার সেটা 20 বছর পর, 30 বছর পর হয়। যেমন তাদের দেশে যখন ডিজিটাল ছবি শুরু হয়েছিল, আমাদের দেশে 20 বছর পর হয়েছে বা 10 বছর পর হয়েছে, এমনই। তো যাই হোক, আমাদের দেশে আসলে সেলিব্রিটিদের রাজনীতি কেন জানি পছন্দ করে না আমাদের দেশের মানুষ। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে ভদ্রলোকের অনেক ফ্যান। সো সম্মানিত ভিউয়ার্স, মাশরাফি বিন মুর্তজা সম্পর্কে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে ব্যক্ত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।